দেশ ভাগ হলো এক যন্ত্রণার নাম, এক রক্তের ইতিহাসের নাম। একদিন যারা ভারতবর্ষকে স্বাধীন করলো রক্তের বিনিময়ে, তারাই হলো ভিটে মাটি ছাড়া। 14 পুরুষের ঘর বাড়ি মাটি দেশ তাদের ছাড়তে হলো। একদিনে তৈরি সীমানা, সেটা পার হয়ে তাদের অন্য দেশে আসতে হলো। আর এই আসার পথের যে যন্ত্রণা, সে বিভিন্ন গল্প উপন্যাসে দিব্যি দেখা যাবে, খুঁজলেই পাওয়া যাবে। তাহলে যাদের গোলাভরা ধান ছিল, তারা কিন্তু এক মুঠো ভাতের জন্যে পাগল হলো। দেশভাগের ইতিহাস, এই রক্তের ইতিহাস, এই লজ্জাজনক ইতিহাস, এর প্রেক্ষাপট কিন্তু অন্য। যদি একটু ভাবা হয়, তাহলে আমাদের কিন্তু ফিরে যেতে হবে 1905 থেকে। গুড ইভিনিং ফ্রেন্ডস, এ নাচ গানের ভিডিও নয়, একটু ধৈর্য ধরে শোনার, নিজেদের ইতিহাস জানার ইতিহাস, অথবা নিজেদের ইতিহাসের বাস্তব কিছু কথা, স্ট্রেট কাট যাকে বলা হয়। 1905 তো বঙ্গভঙ্গ হওয়া একদম ঠিকই হয়ে গেল। তাহলে 1905-এর 16ই অক্টোবরে লর্ড কার্জন বললেন, না, বাংলাকে ভেঙে দুভাগ করে দিতে হবে। বাংলা, বিহার, উড়িষ্যা নিয়ে হবে পশ্চিমবঙ্গ, যেখানে বাঙালি হিন্দুরা থাকবে, কিন্তু এই যে বাঙালি, এরাই হয়ে যাবে সংখ্যালঘু। আর একটা, সেটা হয়ে যাবে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী আর আসাম নিয়ে হয়ে যাবে পূর্ববঙ্গ, যেখানে মুসলিম অধ্যুষিত একটা অঞ্চল হবে। তাহলে কি করা যাবে? এই বাঙালিদের মধ্যে এটা বিভেদ তৈরি করে দেওয়া যাবে, এবং এই বাঙালিরা জাতীয়তাবাদে বা ভারতের স্বাধীনতা আন্দোলনে যে গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করছিল, এই হিন্দু বাঙালিদের আলাদা করে দিতে হবে। এবং মুসলমান যে বাঙালি ছিল পূর্ববঙ্গের, তাদের একটা লোভ বা টোপ, যে তোমাদের আলাদা প্রদেশ দিচ্ছি, এই বলে তাদের বিচ্ছিন্ন করা, হিন্দু মুসলমানের মধ্যে একটা বিচ্ছিন্নতা তৈরি করা, পারস্পরিক অবিশ্বাস তৈরি করা, এটা লর্ড কার্জন শুরু করে দেন এবং বঙ্গভঙ্গ করলেন। কিন্তু এই বঙ্গভঙ্গ নিয়ে যে তীব্র আন্দোলন ছড়িয়ে পড়ল, সেই তীব্র আন্দোলনে কিন্তু একসময় ইংরেজরা পিছু উঠতে বাধ্য হলেন। 1911-এর 12ই ডিসেম্বর ব্রিটিশ সম্রাট পঞ্চম জর্জ কিন্তু এই বঙ্গভঙ্গ রদ করে দিলেন। তিনি আসাম নিয়ে একটা প্রদেশ করলেন, বাংলা উড়িষ্যা নিয়ে একটা, আর বাংলা নিয়ে যেটা অবিভক্ত বাংলা ছিল, সেই বাংলাটা বাংলাই থেকে গেল। তাহলে এখানে আমাদের একটা প্রশ্ন, যে বঙ্গভঙ্গ রোধ করা গেল, কিন্তু ভারত বিভাগ আটকানো গেল না কেন? তাহলে বঙ্গভঙ্গ আন্দোলনের জন্যে যদি নেতাদের ঐকান্তিক ইচ্ছা থাকে, তার ফলে বঙ্গভঙ্গ আটকে গেল, কিন্তু ভারত বিভাগ আটকালো না। তাহলে তৎকালীন যে কংগ্রেস নেতারা ছিলেন, তারা কি কতটা আপ্রাণ চেষ্টা করেছিলেন? এবার যদি আমি ভারত ভাগের ইতিহাস বলি, তাহলে এই যে 1947-এর 15ই আগস্টে আমাদের ভারতবর্ষ স্বাধীন হলো, কিন্তু এই অগাস্টে, তার আগে থেকে মুসলিম লীগ মোহাম্মদ আলী জিন্নার নেতৃত্বে বলতে লাগলো যে হিন্দু আর মুসলমান দুটি আলাদা ধর্মই কেবল নয়, আলাদা দুটি জাতি। এই দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে মুসলমানদের জন্যে আলাদা রাষ্ট্র তৈরি হলো, আলাদা দেশ তৈরি হলো, সেটা হলো পাকিস্তান। তাহলে মুসলমানদের যদি আলাদা রাষ্ট্র তৈরি হয় পাকিস্তান, তাহলে একটা প্রশ্ন আসতে পারে, ভারতবর্ষ কাদের? প্রথম প্রশ্ন এখানে। দ্বিতীয়ত, ভারত তো ভাগ হয়ে গেল, একদিনে সীমানা নির্ধারিত হয়ে গেল, তাহলে এবার তখন কোটি কোটি মানুষকে একদিনের মধ্যে বা তারপরে তাদের দেশ ছাড়তে হলো, সীমানা পার করতে হলো। এবং এই যে সময় এই যে কংগ্রেস আর এই যে মুসলিম লীগ যে গেমগুলো খেললো, সেগুলো প্রচণ্ডই ভিন্ন। কারণ হচ্ছে যে কংগ্রেস আর মুসলিম লীগ যে অখণ্ড ভারতবর্ষ রাখার জন্যে কিন্তু একটুও চেষ্টা করেনি। রাতারাতি নতুন আন্তর্জাতিক সীমানা তৈরি হলো, 2 কোটি হিন্দু মানুষকে চলে আসতে হলো। কিছু মুসলমান, পশ্চিম পাঞ্জাব আর পূর্ব পাঞ্জাব প্রদেশ যদি বলা হয়, তাহলে পশ্চিম পাঞ্জাব প্রদেশ থেকে হিন্দু এবং শিখদের চলে আসতে হলো, পূর্ব পাঞ্জাব থেকে কিছু মুসলমানদের চলে যেতে হলো। তাহলে কিন্তু সাফার করলো সাধারণত বেশি হিন্দুরাই। এবং এই যে শরণার্থী, তাদের বিভিন্ন জায়গায় রাখা হয়। এখন এই যে শরণার্থীদের রাখা, দুটো যদি ভাবা হয়, পশ্চিমবঙ্গের উপর তো একটা চাপ পড়লই, এরপরে মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, আরও রাজ্য কিন্তু সেই চাপটা
সমানভাবে নিতে শুরু করলো। তাহলে আমাদের যে ক্যাম্পগুলো তা দেখতে পাই, রানাঘাটের কোপার্স ক্যাম্প, মধ্যপ্রদেশের ছত্তিশগড় দণ্ডকারণ্য যে জঙ্গল অরণ্য সেই জায়গাটা, বনগা ক্যাম্প, হাবড়ার মান্দাই, হাবড়ার ত্রাণ শিবির, নদিয়ার ধুবুলিয়া, দর্শনা থেকে আসা বানপুর ক্যাম্প, এগুলো এই ক্যাম্পগুলোতে হিন্দু শরণার্থীদের রাখা হয়। এই যে কোটি কোটি হিন্দু তার 14 পুরুষের ভিটে মাটি ছেড়ে এলো, আর এর একটু আগে যদি আমি তাকাই 1946-এর নোয়াখালী দাঙ্গা, 1950-64-তে যে দাঙ্গা, এখানে হাজার হাজার হিন্দুকে নৃশংসভাবে হত্যা করা হয়। দাঙ্গাকারীরা আকস্মিক ঢুকে গ্রামকে গ্রাম জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দিল। 2 লক্ষ নারী ধর্ষিতা হলো, হিন্দু নারী তারা ধর্ষিতা হলেন। এমনকি তারা পরিবারের সম্মান রক্ষার জন্যে কুয়োতে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছেন। ধর্মান্তরিত করা হয়েছে, তাদের জোর করে বিয়ে করা হয়েছে। যাতায়াতের পথে এই যে হিন্দু শরণার্থীরা যখন এলো, সেই যাতায়াতের পথে যে শরণার্থীদের নিয়ে ট্রেনগুলো আসছিল, সেই ট্রেনের পুরুষ আর শিশুদের নৃশংসভাবে খুন করা হয়, মহিলাদের উপর নির্যাতন করা হয়, তাদের জোর করে তুলে নিয়ে যাওয়া হয়। এবং অনেক ট্রেন এসছে যে ট্রেনে কেবল মৃতদেহ আসতো ভারতবর্ষে। এ এক লজ্জার ইতিহাস। এই ইতিহাস আমরা কজনে কতটুকু জানি? মানে নিজের প্রতি নিজেদেরই মাঝে মাঝে ঘেন্না লাগে মানুষ হিসাবে, যে শুধু ধর্মীয় কারণে কোটি কোটি মানুষকে খুন করা হলো, ধর্মীয় কারণে দেশভাগ হলো, নিজেদের স্বার্থের জন্যে ভারত স্বাধীন হওয়ার সময়ই কোটি কোটি মানুষের জীবন গেল। তাহলে এই যে ভয়াবহ মানবিক যে বিপর্যয়, প্রিয়জন হারানোর যে বেদনা, ভিটে মাটি ছাড়ার যে মানসিক আঘাত, সেই কয়েক পুরুষ ধরে এই উদ্বাস্তুরা কিন্তু এই শরণার্থীরা বহন করে চলেছে। তাহলে একদিন যারা রক্তের ইতিহাস দিয়ে ভারতবর্ষের স্বাধীনতা আনলো, তাদেরই কি হলো? ভিটে মাটি ছাড়তে হলো, আত্মীয় ছাড়া হলো, পিতা মাতা ভাই বোনকে তাদের সামনেই খুন করলো। ঘেন্না করে তৎকালীন কংগ্রেস নেতাদের এইসব ক্রিয়াকলাপ দেখে। তৎকালীন কংগ্রেস নেতারা কারা ছিলেন? গুরুত্বপূর্ণ কংগ্রেস নেতারা মহাত্মা গান্ধী, জওহরলাল নেহরু, মৌলানা আবুল কালাম আজাদ, কংগ্রেসের সভাপতি জে বি কৃপালিনী। তো তারা কি করেছিলেন তখন? না, এটা একটা নতুন গেম ছিল যে দুটো ভাগে ভাগ করে দাও, একদিকে মোহাম্মদ আলী জিন্না প্রধানমন্ত্রী হয়ে যাবে, আর একদিকে জওহরলাল নেহরু প্রধানমন্ত্রী হয়ে যাবে। 2 ভাগে ভাগ হবে, আর এর দুটো প্রধানমন্ত্রী, দুটো দেশ, আহা কি মজা। আর এর বিনিময়ে যে কোটি কোটি মানুষ প্রাণ হারালো, সম্ভ্রম হারালো, দেশ হারালো, ভিটেমাটি হারালো, তার কোনো মূল্য নেই। খুব যদি গভীরভাবে ভাবা হয় তাহলে এই যে ঘৃণ্য ইতিহাস, এ খুবই লজ্জাজনক। ট্রেন টু পাকিস্তান, গদর, পিঞ্জর, ছিন্নমূল, মেঘে ঢাকা তারা, কোমল গান্ধার, সুবর্ণরেখা, এইসব সিনেমায় এই যে শরণার্থীদের যে যন্ত্রণা তা আমরা জানতে পারি। কেয়া পাতার নৌকা, দূরবীন, নেপালগঙ্গা, ওপারগঙ্গা, নীলকণ্ঠ পাখির খোঁজে, বিশ্ব সাহানির তামাস, এই যে উপন্যাসগুলো, এখানে আমরা কিন্তু এই যে শরণার্থীদের যে যন্ত্রণা সেগুলো আমরা জানতে পারি। এই যে শরণার্থীর সময় কিভাবে অত্যাচার করেছে, হিন্দু গ্রামগুলিতে উগ্রপন্থী আর দাঙ্গাকারীরা আকস্মিকভাবে ঢুকে গ্রামকে গ্রাম জ্বালিয়ে দিয়েছে। 2 লক্ষ হিন্দু নারীকে ধর্ষণ করেছে, সম্পত্তি লুটপাট করেছে, নির্বিচারে গুলি করে মানুষ মেরেছে, হিন্দুদের ধর্মান্তরিত করে মুসলমান করেছে, মন্দির ভেঙেছে। এই যে লজ্জা, এই লজ্জা রাখার জায়গা নেই। যদি ইতিহাস ঘাটা হয় তাহলে ইতিহাস বইতে কিন্তু আমাদের প্রকৃত ইতিহাস তুলে দেওয়া হয় না, তুলে ধরা হয় না। আমাদের প্রকৃত ইতিহাস জানা দরকার, নিজেদের ইতিহাস জানা দরকার। কিভাবে দেশভাগ হলো, কিভাবে এই লক্ষ লক্ষ মানুষ মারা গেল, আর তার ফায়দা কারা তুলল? কেবলমাত্র চেয়ারের লোভে, নেতৃত্বের লোভে তৎকালীন কংগ্রেস নেতারা যে ভূমিকা গ্রহণ করেছিল তা ন্যাক্কারজনক, তা ঘৃণাজনক।
কারণ সেই সময় পাকিস্তান থেকে আসা ট্রেনগুলোতে যেভাবে নির্বিচারে মানুষ মেরে ফেলা হচ্ছিল, মৃতদেহ ভর্তি ট্রেনগুলো আসছিল, সেই সময় এই কংগ্রেস নেতারা যদি ওই 2-4 দিনের মধ্যেই যুদ্ধ ঘোষণা করতো পাকিস্তানের বিরুদ্ধে অথবা কঠোর পদক্ষেপ নিত, তাহলে কিন্তু এই লক্ষ লক্ষ হিন্দু মারা যেত না। তাহলে তারা নিশ্চুপ ছিল। হ্যাঁ, ক্যাম্পে জায়গা দিয়েছে, আশ্রয় দিয়েছে এবং সেখানে খাবার, চিকিৎসা যতটুকু পেরেছে দিয়েছে, এবং এই মানুষগুলো স্ট্রাগল করে তাদের অস্তিত্ব টিকিয়ে রেখেছে। এই ছিন্নমূল মানুষদের সত্যি প্রণাম জানাতে হয়, কুর্নিশ জানাতে হয়। যারা দেশকে স্বাধীন করলো তারা এই অত্যাচার সহ্য করেও তারা টিকে রইল। ধন্যবাদ জানাবো ভারতবর্ষের বিজেপি সরকারকে, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজি, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি, যারা এই ছিন্নমূল মানুষদের নাগরিকত্ব দিয়েছে, এত বছর পরে এই সমস্যার সমাধান করেছে। থ্যাঙ্কস।